বর্তমানে দেশে হেজু সায়ানের বলা কথাগুলো চিন্তা করছে। সায়ান যখন ফোনে তাকে বলছিল হেজু সবার থেকে আলাদা আর তার কাছে অনেক স্পেশাল, এদিকে সায়ানেরও তো ঘুম আসছিল না। সে চিন্তা করে এটাই বের করতে পারছিল না হেজু কথা বলা সত্ত্বেও কেন বোবা হয়ে থাকে। সে ভাবে সে একবার গিয়ে হেজুকে সরাসরি এটা জিজ্ঞেস করবে। তাই সে তার দরজায় নক দেয় আর তার কাছে গিয়ে বলে, তুমি এতদিন যাবত আমাকে ধোঁকা দিচ্ছে, তুমি 20 বছর যাবত আমাদের সবাইকে ধোঁকা দিয়ে আসছিলে। তোমার যে কোনো কারণই থাকতে পারে, কিন্তু বিয়ের পর অ্যাটলিস্ট তোমার এই কথাটা আমাকে জানানো দরকার ছিল। সে এভাবে চিৎকার করে করে তার মনের সব ফ্রাস্ট্রেশন তার উপর বের করে। তুমি এখনো ছোট নিয়ে এখন বড় হয়ে গেছো, তাই তোমার বোঝা উচিত কখন কি করতে হবে। তুমি এত কিছু আমার থেকে কিভাবে লুকাতে পারো? তারপর হেজু তাকে জানায় সবারই কিছু না কিছু সিক্রেট থাকে, তোমারও তো সিক্রেট আছে যেগুলো তুমি আমার থেকে লুকাচ্ছ। সে এরপর আর কিছুই বলতে পারে না। তারপরে আমরা দেখতে পাই সায়ং তো এতক্ষণ যাবত এগুলো কল্পনাই করছে, আর সে এইসব কথা ভেবে হেজু দরজা নক করার কোনো সুযোগ পায় না। কারণ হেজু যেমন তার কাছ থেকেও জিনিস লুকিয়েছে, সেও হয়তো অনেক কিছু হেজু থেকে লুকিয়ে আসছে। এই ক্ষেত্রে তারা দুইজন তো একই। পরের দিন অফিসে দৃশ্য দেখতে পাই যেখানে সায়ানের মন প্রচুর খারাপ ছিল। যে যাই বলুক না কেন সে কোনো রিয়াক্ট করছিল না। তার এই সহকর্মীটা অফিসে ঘটার সবকিছু তার বউকে কল করে বলছে। সে যখন ওয়াশরুম থেকে বের হয়ে আসে তখন সায়ানকে সামনে দেখতে পায়। সায়ান তাকে ডেকে নিয়ে নিয়ে যায় আর তার কাছে গিয়ে জিজ্ঞেস করে হাজবেন্ড ওয়াইফের মধ্যে কেমন সিক্রেট থাকা উচিত না, বউয়ের সাথে কেমন ব্যবহার করতে হয় সেগুলো সে তার থেকে জানতে চায়। তার কালিগ বলে বউদের সামনে বেশি চালাক সাজা যাবে না, তাদের সামনে সবসময় বোকাশোকা সেজে থাকতে হবে, নিজের আত্মসম্মান বোধ ত্যাগ করে তাদেরকে স্যাটিসফাইড করতে হবে। আর সব থেকে বড় ব্যাপার, তাদের ছোট ছোট জিনিসে ভুল ধরে তর্ক করা যাবে না। একটা বিয়েকে সফল করতে ছেলে মানুষকে অনেক এফোর্ট নিতে হয়, কি ধরনের এফোর্ট নিতে হয় সান সেই সম্পর্কেও জানতে চায়। এদিকে হেজুর ফোনে মেসেজ আসে তার জব কনফার্মেশন নিয়ে। তার বর্তমান অফিসের সবাই এটাই চাচ্ছিল হেজুর জন্য সেই ইন্টারভিউতে পাশ করে, বিশেষ করে জেনি তাকে অনেক সাপোর্ট করতো। জেনি যখন জানতে পারে সে ইন্টারভিউটা পাশ করে ফেলে, সে হেজুর জন্য অনেক খুশি হয়। হেজু যাতে তার এই বড় খুশির খবর তার ফ্যামিলি মেম্বার এবং কাছের মানুষের সাথে শেয়ার করতে পারে, তাই সে তাকে পার্সোনাল স্পেস দেওয়ার জন্য তার বাকি কলিগদের নিয়ে ড্রিঙ্কস করার উদ্দেশ্যে চলে যায়। হেজু সিদ্ধান্ত নিতে পারছিল না এত বড় খুশি খবরটা সে কার সাথে প্রথমে শেয়ার করবে। সে সায়ানের সাথে এটা নিয়ে কথা বলতে চায়। হেজু সায়ানের ইনবক্সে গিয়ে লিখতে যায়, আমি ইন্টারভিউটা পাশ করেছি, কিন্তু আমি কি এটা তোমার কাছ থেকে স্পেশাল ট্রিটমেন্ট হিসেবে পেয়েছি নাকি স্বাভাবিকভাবে পেয়েছি? আমার মনে হয় আমি এই পোস্টের জন্য যোগ্য প্রার্থী, আর এই পোস্টের জন্য আমি অনেক পরিশ্রম করেছি। সে এইসব কথা লিখেও সায়ানকে পাঠাতে পারে না। সে এইসব ডিলিট করে দেয় আর ভাবে একটা ইমোজি পাঠাবে। কি ইমোজি পাঠাবে এটা ভাবতে ভাবতে তার ধারা একটা লাভ ইমোজি চলে যায়। এদিকে সায়ানকে দেখতে পাই সে ইন্টারভিউ অ্যাটেন্ড করছিল। সেখানে তার কালিগ বলছিল, আমরা নতুন সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটারদের ওয়েলকাম জানানোর জন্য একটা ডিনার পার্টির আয়োজন করছি, তাই আমরা সবাই সেখানে উপস্থিত থাকবো। এই ব্যাপারে তারা সবাই সায়ানের কাছ থেকে রায় জানার জন্য তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু সায়ানের মাথায় তখন সেই ইমোজিটা ঘুরছিল। সে চিন্তা করে পেরে উঠতে পারছিল না হেজু কি ভেবে তাকে ইমোজিটা পাঠিয়েছে। সায়ান তারপর জিজ্ঞেস করে, তোমরা এতক্ষণ কি নিয়ে কথা বলছে? সে যখন জানতে পারে সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটারদের জন্য একটা আয়োজন করা হয়েছে, সায়ানও রাজি হয়ে যায়। আর সে এটার মধ্যে অনেক ইন্টারেস্ট দেখায়, যা দেখে তার বাকি কালীরা অনেক অবাক হয়ে যায়, কারণ তারা সবাই সায়ানের এই সাইডটাই প্রথমবার দেখছে। আর তারা ডোজিকে নিয়েও মন্তব্য করছিল। ডোজে সব সময় সায়ানের কথায় উঠে বসে। ডোজে ছিল একদম সায়ানের কার্বন কপি, আর সায়ানের সব থেকে বিশ্বস্ত একজন। আর সায়ানের বাইরে বের হয়ে ভাবছিল হেজুর এই ইমোজির উত্তরে সে কি লিখবে। সায়ান প্রথমে ভাবে সে ডাইরেক্টলি হেজুকে জিজ্ঞেস করবে এই ইমোজিটা পাঠানোর কারণ কি, কিন্তু পরে সে অনেক চিন্তায় পড়ে যায় এটা পাঠানো আসলে ঠিক হবে কিনা। এদিকে হেজুও ভাবছিল সে কি ইমোজিটা ডিলিট করে দিবে, কিন্তু সায়ান তো অলরেডি সেই ইমোজিটা দেখে ফেলেছে। সে কি করবে বুঝতেই পারছিল না। তখনই সায়ানের কাছ থেকে তার টেক্সট আসে। সে ভয়ে ভয়ে দেখে সায়ান কি লিখেছে। সায়ান তাকে টেক্সট করে কংগ্রাচুলেশন জানায় আর তাকে বলে, তুমি এই জবটা তোমার যোগ্যতায় পেয়েছো, তাই তুমি ভুলেও মনে করো না যে আমি তোমার উপর কোনো ফেভার করেছি, তুমি আসলে অনেক ট্যালেন্টেড। তারপরে দৃশ্য দেখতে পাই তারা সবাই একসাথে লাঞ্চ করতে এসেছিল। তখনই হেজুর কাছ থেকে তার কাছে টেক্সট আসে। হেজু তাকে ধন্যবাদ জানায় এবং বলে, আমি তোমাকে একটা ডিনার অফার করতে চাই। সায়ান তার কালিগদের কাছে সাজেশন চায়, কেউ যদি নতুন একটা জব পায় তাহলে তাকে গিফট হিসেবে কি দেওয়া যায়।
তারা একেকজন একেক কথা বলে। তার পরবর্তীতে ডোজে বলে যেহেতু নতুন অফিসে জয়েন করতে যাচ্ছে তাহলে তার অবশ্যই কোট দরকার। তাই আমার মনে হয় একটা ফর্মাল কোট গিফট করা সবথেকে ভালো হবে। সায়ন হেজুকে একটা শপে ছবি দিয়ে সেখানে যেতে বলে, যেখান থেকে সে তাকে কোট গিফট করবে। এদিকে তারা দুজন সেই বাংলায় চলে এসেছে যে বাংলোটার কথা জংইউ সেদিন বলেছিল। ছোট থাকতে সে এই বাড়িতে খেলতে এসে একদিন অদ্ভুত এক ঘটনার সাক্ষী হয়। আর এটার উপর একটা স্পষ্ট ডকুমেন্টারি তৈরি করার জন্য তারা দুইজন এখানে এসেছে। জংউন বলতে শুরু করে, সে বলে ছোট থাকতে যখন আমি এখানে খেলতে এসেছিলাম আমার কাছে একটা বিড়াল ছিল আর এই ছেলেটি বলছিল খুব ঠান্ডা মাথায় এই বিড়ালটিকে হত্যা করতে। আর এই কথাগুলো সে বলেই বিড়ালটার উপর আক্রমণ করে। এই ঘটনার পর আমি এখান থেকে পালিয়ে যাই আর এখানে কখনো আসি না। তারা দুইজন যখন গাড়ি দিয়ে যাচ্ছিল তখন জংইন বলে অনেকগুলো বাচ্চা নিখোঁজ হয়েছিল আমাদের অনাথ আশ্রম থেকে, যাদেরকে বিভিন্ন পরিবার বিভিন্ন সময় অ্যাডপ্ট করেছিল, কিন্তু তারা খুব অদ্ভুতভাবে পরবর্তীতে কিছু সময়ের মধ্যে নিখোঁজ হয়ে যায়। আর আমার মনে হয় এই সব কিছুর মধ্যে একটা কানেকশন আছে। আর এর জন্যই আমি ধীরে ধীরে একটা প্ল্যাটফর্ম তৈরি করা শুরু করে দেয়। এখন আমার ইউটিউবে অনেক দর্শক আছে। এটা একটা খুব উপযুক্ত একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। এখন আমি এই ঘটনাগুলো সবার মধ্যে তুলে ধরতে পারবো আর এইসবের পিছনে আসল রহস্য খুঁজে বের করতে পারবো। তার থেকে এইসব কথা শুনে ইউরি কিছুটা গিল্টি ফিল করে। সে জংইউকে সরি বলে। সে বলে আমি জানতাম না তুমি এত আগে থেকে আর এত পরিশ্রম করছো এটার পিছনে। কিছুদিন আগে যখন সায়ন তোমার ব্যাপারে আমাকে জিজ্ঞেস করে আমি ভুলে মুখ থেকে বের করে ফেলি যে তুমি এই অনাথ আশ্রমে বড় হয়েছো। এইটা শুনে জংইউন বলে তাহলে তুমি বলছো স্পোর্টস পার্সন সায়ন আমার ব্যাপারে জিজ্ঞেস করেছে তোমার কাছে? সে তোমাকে কি কি জিজ্ঞেস করেছে? তার এমন রিয়াকশন শুনে ইউরি বুঝতে পারে সে একটা গন্ডগোল করে ফেলেছে তাকে এই কথাটা বলে। তাই সে তাকে আর কিছুই বলে না। তারপরের দিকে আমরা হেজুকে সেই শপে দেখতে পাই যেখানে সায়ন তাকে আসতে বলেছিল। আর সেই একই শপে তার বোন ইনহাও এসেছে। সে যখন কোটটা ট্রায়াল করতে যায় তখনই ইনহা সেখানে আসে। সেও সেখানে থাকা বিভিন্ন ড্রেস ট্রায়াল করে দেখছিল। একটু পরেই সেখানে সায়নও চলে আসে। ইনহা আর হেজুর একটু জন্য দেখা হয় না। সায়ন হেজুকে আরেকটা ক্যাজুয়াল ড্রেস গিফট করতে চাচ্ছিল, কিন্তু হেজুর ওই ড্রেসের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না। তখনই তাদের দুজনের নজর পড়ে সামনে থেকে একটা ড্রেসের উপর। হেজু যখন সেই ড্রেসটা ট্রায়াল করার জন্য ভিতরে যায় তখন ডোজু সায়নকে কল করে। সে জানায় একটা অদ্ভুত রিপোর্ট জানা গেছে। আমরা সেই ফোন কোনটা অ্যানালাইজ করে জানতে পেরেছি সেই ভয়েস আসলে একটা মহিলার। আর তখনই হেজু সেই ড্রেসটা পরে বাইরে চলে আসে। সাং এর যেন চোখে ফিরছিল না হেজুর উপর থেকে। সাং হেজুর কাছে গিয়ে বলে তোমার একটা বদ অভ্যাস আছে, তুমি নিজেকে সব ক্ষেত্রে অনেক নিচু মনে করো, কিন্তু আমি চাই তোমার এই ভুল ধারণাটা ভাঙতে। তুমি একদম সব ক্ষেত্রেই পারফেক্ট, এমনকি তোমার লুকের ক্ষেত্রেও। সে যখন হেজুকে এসব কথা বলছিল বাইরে থেকে ইনহা তাদের দুজনকে একসাথে দেখছিল। শপিং শেষে তারা দুইজন যখন খাবার খেতে যায় তখন এই জংইউন তাকে টেস্ট করে, তাকে কংগ্রাচুলেশন জানায়। সায়ং জংইউন নামটা দেখে হেজুর ফোনের স্ক্রিন থেকে যেন নজর সরাতে পারছিল না। সে উকিঝুঁকি দিয়ে সবটা দেখে। সংইউ তাকে কি কি টেক্সট করেছে। সংইউ তাকে ডিনারের জন্য অফার করে। হেজু তখন টেক্সট করে তাকে না করতে যাবে তখন সায়ং তাকে থামিয়ে বলে তুমি তাকে বলো তুমি তার সাথে ডিনার করবে, কিন্তু তোমার সাথে এবার আমি থাকবো। তারপরে দেশে দেখতে পাই তারা চারজনের সাথে ডিনার করতে এসেছে। তখন সায়ং আর জংইউর মধ্যে কথা কাটাকাটি হয়। জংইউ সায়নকে জিজ্ঞেস করে ইউরি আমাকে বললো তুমি নাকি আমার ব্যাপারে তার কাছে জিজ্ঞেস করছি, তোমার আমার প্রতি এত ইন্টারেস্ট কেন? সায়ংতে এই উত্তরে কিছুই বলার ছিল না। সে কয়েকবার চেষ্টা করে কথাটা ঘোরানোর, কিন্তু জংইউ তারপরও তাকে একই কথা জিজ্ঞেস করায় হেজু এই ব্যাপারটা কিছুটা বুঝতে পেরে তাকে বলে আমি এত কষ্ট করে ইন্টারভিউটা পাশ করেছি তুমি আমাকে কংগ্রাচুলেশন জানাতে না? জংইন বলে সরি, আমি অনেক খুশি যে তুমি প্রেসিডেন্সিয়াল অফিসে গিয়ে এখন ইন্টারভিউটার হিসেবে জব করবে, কিন্তু তোমার স্বপ্ন তো আসলে এটা ছিল না। এই কথাটা শোনার পর হেজু কিছুটা হারিয়ে যায়। তারপর আমরা অতীতের দৃশ্য দেখতে পাই। হেজু তখন কলেজ লাইফে ছিল। সে তার কলেজের রেডিও স্টেশনে গিয়ে তার আশেপাশে থাকা বিভিন্ন জিনিস ধরে তা উপলব্ধি করছে। হেজু সেখানে থাকা হেডফোনটা কানে দিয়ে গান শুনছিল। আর ঠিক তখন অপর পাশ থেকে জংইউন উঠে দাঁড়ায়। জংইউন প্রথম সেদিন হেজুকে দেখতে পায় আর মনে হচ্ছিল প্রথম দেখায় জংইউ হেজুকে পছন্দ করে ফেলে। তারপর থেকে মাঝে মধ্যেই হেজু আর জংইউ এর কলেজে ব্রডকাস্ট রুমে যাওয়া হতো। তারা সেখানে গিয়ে একসাথে গান শুনতো, আড্ডা দিত। বর্তমানে এই সবগুলো কথাই জংইউন বলছিল। জংইউর কাছ থেকে এইসব কথা শুনে ইউরি বলে আমি শিওর হয়ে বলতে পারি কলেজ লাইফে তোমাদের দুজনের মাঝখানে কিছু একটা চলছিল। এটা শুনে
কিছুটা জেলাস ফিল করে। সে ইউরিকে থামিয়ে বলে, আমার তোমার সাথে কাজের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি তুমি বেশিরভাগ সময় যা ভাবো তা ভুল। ইউরি বলে, এখানে এত ভাবার কি আছে? তাদের দুজনকে দেখে ক্রিস্টাল ক্লিয়ার বোঝাই যাচ্ছে তাদের দুজনের মধ্যে কিছু না কিছু অবশ্যই ছিল। আর কলেজ লাইফে তো এমন হয় একদমই নর্মাল। এই কথাটা শুনে সায়ং জুয়ংকে জিজ্ঞেস করে, আসলে কি তোমাদের দুজনের মধ্যে কিছু চলছিল? ইউরি বলে, এটা আবার বলার আছে? হেজু যেহেতু নিয়মিত ব্রডকাস্ট রুমে যেত, তাই সে অবশ্যই অ্যাঙ্কার হওয়ার জন্য তো আর সেখানে যেত না, জংইয়র সাথে কথা বলার জন্যই যেত। তার থেকে এই কথাটা শুনে জংইয়ন বলে, কেন, হেজু কি অ্যাঙ্কার হতে পারে না? হেজুর স্বপ্ন ছিল অ্যাঙ্কার হওয়া। ইউরি বলে, হেজু অ্যাঙ্কার কিভাবে হতে পারে? সে তো কথাই বলতে পারে না। যাই হোক, তাদের দুজনের মধ্যেকার রেষারেষি আরো বেরিয়ে যাচ্ছিল। এইসব দেখতে পেয়ে হেজু তাদের মাঝখানে এসে তাদের দুজনকে থামিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। কিছুটা সময় পার হওয়ার পর হেজু যখন আসছিল না, জং ইউ হেজুকে খুঁজে বের করতে যায়। কিন্তু সাহান একটা বাহানা করে তাকে থামিয়ে নিজেই বের হয়ে পড়ে হেজুকে খুঁজতে। সে দুজন মেয়েকে একসাথে কথা বলতে যেতে দেখে। খুব সম্ভবত তারা দুইজন বোন ছিল। এটা দেখে সাহানের কিছু একটা মনে পড়ে। আমরা অতিথি দৃশ্যে সাহানকে দেখতে পাই। সাহান এখানে ইনহাকে ম্যাথ করাতে সাহায্য করার জন্য এসেছিল। সেখানে হেজুকে দেখে সে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? হেজু তাকে লিখে জানায় যে যেহেতু ইনহা কথা শুনতে পায় না, তাই সে তার হয়ে তার কথাগুলো তাকে বোঝাবে। এই কথাটা শুনে সায়ান অনেকটা বিরক্ত হয়। সে বলে, তোমার বোন কথা শুনতে পারে না, তাহলে সে একটা কানে শোনার যন্ত্র ব্যবহার করছে না কেন? এটাতে যদি কোনো কাজ না হয় তাহলে তো সে সাইন ল্যাঙ্গুয়েজও শিখতে পারে। সায়ান এভাবে তার সাথে খুব রুড ভাবে কথা বলছিল। আর হেজু এগুলো খুব সুগার কোটেড করে ইনহাকে বলছিল। যখন ইনহা অঙ্কে ভুল করে, সায়ান অনেক রেগে গিয়ে বলে, তুমি যদি আরেকবার ভুল করো তাহলে তোমার মাথায় আমি পানি ঢেলে দিব। আর এই কথাটাই হেজু ইনহাকে বলে। সায়ান বলছে, তুমি খুব ভালো করেছো আর পরবর্তীতে চেষ্টা করলে আরো ভালো করতে পারবে। সায়ান হেজুর প্রতি যেমন নরম, ইনহার প্রতি তেমনই কঠোর ছিল। সায়ান বর্তমানে এই কথাগুলো মনে করেই সেই কিডন্যাপার অর্থাৎ হেজুকে কল করে। সায়ান সেই কিডন্যাপারের কাছে জানতে চায় সে কখনো হেজুর কণ্ঠ শুনেছে কিনা। হেজু বলে সে তো কথাই বলতে পারে না, তাহলে সে কিভাবে কণ্ঠ শুনবে তার। এরপর সায়ান থেকে জিজ্ঞেস করে, তোমার কোনো আইডিয়া আছে হেজু কেন কথা বলতে পারে না? আমি যতদূর জানি সেই অ্যাক্সিডেন্টের পর থেকে ইনহা তার শ্রবণ শক্তি হারিয়ে ফেলে। কিন্তু সব থেকে অদ্ভুত বিষয় হলো ইনহা কখনো এর জন্য হিয়ারিং ডিভাইস ব্যবহার করেনি। এমনকি সে সাইন ল্যাঙ্গুয়েজও শিখেনি। সে অন্যদের সাথে কমিউনিকেট করার জন্য হেজুকে ব্যবহার করেছে। আমার বর্তমানে এটাই মনে হচ্ছে যে হেজু হয়তো ইনহার জন্য কথা বলে না, কারণ একই ছাদের নিচে চেয়ারম্যানের আসল মেয়ে যেখানে কথা শুনতে পারে না, সেখানে সে কিভাবে হেজুকে ঠিকভাবে দেখতে পারবে? আর তার মার কথা থেকে আমি একই ইঙ্গিত পেয়েছি। এছাড়া আমি আর অন্য কোনো কারণ খুঁজে পাচ্ছি না। হেজি বলে, তুমি তোমার বউকে ডিভোর্স কেন দিচ্ছ না? কারণ একবার ইনহা ফেরত আসলে তো তুমি তাকে এমনিও ছেড়ে দিবে। সায়াং বলে, না, ইনহা ফেরত আসলে আমি তাকে ছাড়বো না। হেজু বললে, কিন্তু কেন? তুমি কি দায়িত্ববোধের জন্য আটকে আছো, নাকি হেজুকে দেখলে তোমার অনেক মায়া লাগে? সায়াং তার এই কথাটা উত্তর দিতে দিতে রাস্তা পার হতেই নিচ্ছে, তখনই সামনে থেকে একটা গাড়ি তার টক্কর দিতে আসে। হেজু এটা দেখে ভয়ে তার নাম ধরে ডেকে তাকে সেখান থেকে সরিয়ে নেয়। সায়ান একটুর জন্য বেঁচে যায়। সায়ান হেজুকে বলে, আমার মনে হলো তুমি আমার নাম ধরে ডেকেছিলে। আমি ওই ডাকটা আবার শুনতে চাই। আমি তোমার কণ্ঠ শুনতে চাই। হেজু, তুমি বুঝতে পারছো না কেন? তুমি যদি কথা বলো তাহলে এই দুনিয়া চুরমার হয়ে যাবে না। তোমার মনে যা আছে তুমি যা সব খুলে বলো আমাকে। এদিকে ইনহাকে দেখতে পাই সেই হেজুকে টেক্সট করে, অনেকদিন হয়ে গেছে, কেমন আছো হেজু? আর তাদের দুজনকে যে একসাথে দেখেছিল সেই কথাগুলো চিন্তা করে। এদিকে হেজুকে দেখতে পাই তার কাছে একটা আননোন নাম্বার থেকে কল আসে। এটা ছিল সেই কিডন্যাপারের কল। পরের দিন প্রেসিডেন্সিয়াল অফিসে সবাইকে দেখতে পাই। তাদের বস নতুন এমপ্লয়ীদেরকে গ্রিট করছিল। যখন তাদের বস জানতে পারে হেজু কথা বলতে পারে, তখন সে বলে, তুমি যেহেতু কথা বলতে পারো না, তাহলে আমরা একসাথে কিভাবে কাজ করব? শ্যাং বলে ওঠে, এতে কোনো সমস্যা হবে না। আমি নিজে সাইন ল্যাঙ্গুয়েজ শিখবো, যাতে আমি তাদের ভুল কোথায় হচ্ছে তা ধরতে পারি। এই কথাটা শুনে তাদের বস অনেক ইমপ্রেস হয়েছে, কারণ সবাই যদি জানতে পারে যে স্পোক্স পার্সন সাইন ল্যাঙ্গুয়েজও জানে, তাহলে এটা খুব ভালো একটা ইমপ্রেশন তৈরি করবে সবার মাঝে। পরের দিকে আমরা হেজু আর সানকে একসাথে দেখতে পাই। হেজু সায়ানকে সাইন ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছিল। সায়ান খুব আগ্রহের সাথে সাইন ল্যাঙ্গুয়েজ শিখছিল, যে ব্যাপারটা হেজু খুব ইমপ্রেস করে। হেজু সায়ানি করে এফোর্ট গুলো ভালোভাবে বুঝতে পারে। ধীরে ধীরে হওয়া তার মধ্যে পরিবর্তনগুলো সে লক্ষ্য করে। পরের সিনে তারা সবাই অফিসে
একত্রিত হয় ডিনার করার জন্য, যেমনটা আগে প্ল্যান করা হয়েছিল। সায়ান সবাইকে ইমপ্রেস করে খুব সুন্দর করে সেখানে থাকা মিটগুলো চপ করে আর সবার সাথে ফর্মালিটি ছেড়ে ক্যাজুয়ালি খাবার খায়। সায়ানের মধ্যে এমন আকস্মিক পরিবর্তন দেখে হেতুর সাথে সাথে সবাই অনেক অবাক এবং ইমপ্রেস হয়। তখনই ডোজো এসে তাকে একান্তে কথা বলার জন্য ডেকে নিয়ে যায়। সে বলে, মাত্রই আমার কাছে তথ্য এসেছে, তারা সেই আসল বয়সটা ডিটেক্ট করতে পেরেছে। এদিকে হেজু ওয়াশরুমে আসে। তখন সে কিডন্যাপারের বলা কথাগুলো মনে করে। সেদিন রাতে কিডন্যাপার তাকে কল করে বলে, আজকে আমি তোমাকে সানির সাথে দেখলাম। তোমাদের দুইজনকে একসাথে দেখে মনে হলো না তুমি এখনো সানির কাছ থেকে ডিভোর্স চাও। আর সেই কিডন্যাপারটা যে সেই গাড়ি চালাচ্ছিল সেটাও সে তাকে জানায়। হেজু তাকে বলল, তুমি আসলে কি চাও আর কেন চাও যে আমি তাকে ডিভোর্স দিই? সেই কিডন্যাপারটা বলে, আমি চাই সায়ান যেন পুরোপুরি বরবাদ হয়ে যায়, কোনো দিক দিয়ে বাদ না থাকে। সেই কিডন্যাপারটা বলে, আমি বাজি লাগিয়ে বলতে পারি তুমি সায়ানের ব্যাপারে কিছুই জানো না। হেজু বলে, তুমি সায়ানের ব্যাপারে এমন কি জানো? সেই কিডন্যাপারটা বলে, এই দুনিয়াতে কেউ যদি সায়ানকে চিনে থাকে সেটা হলো আমি। আমার থেকে ভালো করে সায়ানকে আর কেউ চিনে না। সেই কিডন্যাপার শেষবারের মতো তাকে বলে, তোমার কাছে কিন্তু বেশি সময় নেই। সায়ান খুব তাড়াতাড়ি জেনে ফেলবে তুমিই তাকে কল করছিলে কিডন্যাপার সেজে। আর বর্তমানে হেতু এসব কথা ভেবেই চিন্তিত হচ্ছিল। সে সায়ানের বলা কথাও একবার মনে পড়ে। সায়ান তাকে বলেছিল, তোমার মধ্যে যদি কোনো কথা লুকিয়ে থাকে তুমি আমাকে বলে দিতে পারো। হেজু মনে মনে বলে, আমি তোমাকে যা বলতে চাই তা তুমি কখনই শুনতে চাইবে না। এদিকে সায়ান সেই কল রেকর্ডিংটা শুনছিল। ডোজে তাকে বলে, তোমার এই কল রেকর্ডিংটা শুনে কারো কথা মনে পড়ছে যে এটা কে হতে পারে? সায়ান বলে, এটা যে কল করেছে তার বয়স কেমন হতে পারে? ডোজে বলে, 20-এর ঘরে। এটা শুনে সায়ানের চিন্তা আরো বেড়ে যায়, কারণ সবগুলো নিদর্শন হেজুর সাথে পুরোপুরি মিলে যাচ্ছিল। তারপর সায়ানের মনে পড়ে তার কাছে তো হেজুর বলা রেকর্ডিংসও আছে, যেটা সে সেই দিন গাড়িতে বলেছিল। তাই সায়ন ডোজেকে বলে, আমার কাছে একটা রেকর্ডিং আছে, সেটা তুমি এই রেকর্ডিং এর সাথে মিলিয়ে দেখবে দুইটা রেকর্ডিং এর মধ্যে ভয়েস কতটা মিলে। সে এটা বলে সবার সাথে সে অনেক ড্রিঙ্কস করতে থাকে। সে এত বেশি ড্রিঙ্কস করে যে সে নিজের উপর কাবু হারিয়ে ফেলে। যেহেতু তারা কেউই জানে যে তারা হাজবেন্ড ওয়াইফ, তাই সায়ন নিজের গাড়িতে করে বাসায় আসে। একটু পর হেজুও সেখানে চলে আসে। সে দেখতে পায় সায়ন তো পার্কিং লটেই বসে আছে তার নিজের গাড়িতে। সে কোনো মতে ম্যানেজ করে সায়নকে বাসায় নিয়ে আসে। আর ঠিক তখনই ডোজের কাছ থেকে মেসেজ আসে, আপনি যে স্যাম্পলটা দিয়েছিলেন তার সাথে কিডন্যাপারের রেকর্ডিং 99.9% মিলে গেছে। আর হেজু সায়নকে সামলাতে না পারে অ্যাক্সিডেন্টলি তার উপর পড়ে যায়। এই দৃশ্যের মধ্যে দিয়ে এই পর্বটি এখানেই শেষ। এপিসোড 6 এর শুরুতে দেখতে পাই ছোট সায়নকে কেউ পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করছে। আর সায়ন এটা তার স্বপ্নে দেখছিল। আর ঠিক তখনই তার ঘুম ভেঙে যায়। সে এদিক ওদিক তাকাতে দেখে হেজু তার হাতেই শুয়েছিল। সায়ন হেজুকে এভাবে তার হাতের উপর দেখে অনেক অবাক হয়ে যায়। একটু পরে যখন হেজুর ঘুম ভাঙে তখন তারা দুইজন তাড়াতাড়ি করে সরে দাঁড়ায়। সায়ন সবটা মনে করার চেষ্টা করছিল গত রাতে কি হয়েছিল তার সাথে। তার শুধু এতটুকু মনে আছে যে হেজু তাকে কোনো মতে পার্কিং লট থেকে বাসায় নিয়ে এসেছিল। সান দেখতে পায় তার ফোনে চার্জ শেষ। তারপরে সে হেজুর সাথে এসে খাবার খেতে বসে। সান হেজুকে জিজ্ঞেস করে গত রাতে কি হয়েছিল তার সাথে। আর হেজুকে দেখা যায় সে একটু মুচকি মুচকি হাসছিল। তাই সান জিজ্ঞেস করে কি হয়েছে। সান আবার তাকে এই কথাটা জিজ্ঞেস করায় হেজু তাকে লিখে জানায়, আমি কি সত্যি তোমাকে বলে দেবো কি হয়েছে? এই কথাটা শুনে সান কিছুটা চিন্তায় পড়ে যায়। হেজু এখন আবার তাকে কি বলতে চাচ্ছে। হেজু কিছু একটা লিখে তাকে বলতে যাবে তখনই তার ফোন বেজে ওঠে। ডোরে তাকে কল করে জানায় গতকাল রাতে যে সে তাকে টেক্সট করেছিল সেটা সে পড়েছে কিনা। সায়ন সেখান থেকে জানতে পায় হেজু সেই কিডন্যাপার, কারণ সেই কিডন্যাপারের সাথে হেজুর ভয়েস 99.9% মিলে গিয়েছিল। তারপরে দেশে দেখা যায় ডোজে আর সায়ন এটা নিয়ে কথা বলছিল। ডোজে তাকে জানায় যে এই কিডন্যাপারের সাথে সেদিন অফিসে ঘটা বোম ব্লাস্ট, হসপিটালে ঘটা কোনো ইনসিডেন্টের সাথে এই কিডন্যাপারের কোনো সায়ন মনে মনে বলে, আমি ভালোভাবেই জানি যে হেজু এইসব কিছুই করতে পারবে না, এগুলো অন্য কারো কাজ। কিন্তু সে মানসিকভাবে অনেক ডিস্টার্ব ফিল করছিল, যেটা ডোজেও বুঝতে পারে। সায়ন বলে, আমি একদমই ঠিক নেই, আমি ভাবতেও পারিনি যে আমার সাথে এমন কিছু হবে। আমি সবসময় সবগুলো ব্যাপার নজরে রেখে এসেছি, কারো কোনো ষড়যন্ত্রে জালে ফাঁসিনি। কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল ছিল। যখন আমি আবার চিন্তা করি তখন আমার মনে হয় আমি যদি আরো সতর্ক থাকতাম তাহলে আমার কাছে এই সবকিছু বোঝার কোনো ব্যাপারই ছিল না। আমি অনেক আগে থেকে এটা নিয়ে হিন্ট পাচ্ছিলাম, কিন্তু বাস্তবতা ফেস করতে চাইনি। সেই প্রথম দিন হেজু যখন তাকে কল করেছিল কিডন্যাপার সেজে, তখনই সে অনেকগুলো হিন্ট দিয়েছিল। হেজু সেখানে বলেছিল তাকে ডিভোর্স দিতে নয়তো 2 বিলিয়ন ওন জরিমানা দিতে। এই শর্তটা তো সে বিয়ের দিন হেজুর সামনে রেখেছিল। কিডন্যাপার তাকে এমন অনেক কথাই বলেছে যেগুলো হেজু ছাড়া আর কেউ জানা সম্ভব না।
সায়ান ওই সবগুলো কথা একে একে মনে করছিল যেগুলো হেজু শুরু থেকে তাকে বলে এসেছে। হেজু তাকে বলেছিল সে তো হেজুকে ভালোবাসে না, সে বাঁচুক বা মরুক তাতে তার কিছু আসে যায় না, তাহলে সে কেন তাকে ডিভোর্স দিচ্ছে না। সায়ানের মনে পড়ে যায় সেই 3 নম্বর কলের কথা, যেখানে হেজু তাকে সেই ছবিটা পাঠিয়েছিল আর বলেছিল তোমার বউয়ের থায়ে এই তিলটা আছে, কিন্তু তুমি কেমন জামাই, তুমি তোমার বউয়ের থায়ে এখন পর্যন্ত দেখোনি। সে বর্তমানে বসে বসে এটা ইমাজিন করছিল হেজু তাকে কিভাবে কথাগুলো বলছিল। সায়ান বলে যথেষ্ট হয়েছে, আমি এগুলো আর নিতে পারছি না। তার কিছুক্ষণ পর হেজু সেখানে আসে সায়ানকে সাইন ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য। সায়ান তাকে বলে কাউকে মাফ করে দেওয়া সাইন ল্যাঙ্গুয়েজ কি, তোমার সকল কাজের জন্য আমি তোমাকে মাফ করে দিয়েছি, এটা কিভাবে সাইন ল্যাঙ্গুয়েজে বলতে হয়। সায়ান বলে এটা খুব কঠিন কাউকে মাফ করে দেওয়া। এটা বলেই সে জানায় আজকের মতো এখানেই ক্লাস শেষ। তার থেকে বোঝাই যাচ্ছে সায়ান তাকে এত ভালোবাসে যে সে হেজুকে মাফ করে দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে। তখনই হেজুর ফোনে ইনহার টেক্সট আসে। ইনহা তাকে টেক্সট করে জানায় তুমি আমার আগের টেক্সটে কোনো রিপ্লাই দাওনি, আমি তোমার সাথে দেখা করতে চাই। সায়ান যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন হেজু আজকে তাকে কি শেখাতে চেয়েছিল সেটার একটা নোট দেখতে পায়। সায়ানের বাবার কাছে একজন লোক এসে বলে চেয়ারম্যানের বড় মেয়ে সম্পর্কে খোঁজ নিতে বলেছিলেন, সে এখন কি করছে, সে এখন কোরিয়াতে ফেরত এসেছে। সে এই কথাটা সায়ানের মাকে বলতে চায়। সায়ানের বাবা এসে সায়ানের মাকে বলছিল সে যেন এখনই গিয়ে ইনহার সাথে দেখা করে, যাতে সে জানতে পারে সেদিন সেই কাজটা কেন করেছিল। আমরা জানতে পারি আজকের দিনে এমন কিছু হয়েছিল যে বিষয়টা তারা সবাই লুকিয়ে আসছে। কিন্তু সায়ানের মা এই দিনের সাথে জড়িত কোনো একটা ঘটনা নিয়ে অনেক বেশি ডিস্টার্ব। তাকে এভাবে মন খারাপ করে মদ্যপান করতে দেখে সায়ানের বাবা তাকে অনেকগুলো কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। তারপরে আমরা অতীতে একটা দৃশ্য দেখতে পাই, যেখানে একটা ছেলে বাইরে বের হওয়ার জন্য বারবার কান্না করছিল, কিন্তু তারা না চাইতেও তাকে একটা রুমের মধ্যে আটকে রাখা হয়। খুব সম্ভবত এটাই প্রেসিডেন্টের আসল ছেলে হতে পারে। পরের দিশে হেজু ইনহার সাথে দেখা করার জন্য মিউজিয়ামে চলে আসে। সে সেখানে গিয়ে জানতে পারে ইনহার শ্রবণ শক্তি ঠিক হয়ে গেছে। ইনহা তাকে বলে আমরা ছোট থাকতে এই মিউজিয়ামে কত এসেছি, আর আমি সবসময় মাছগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম। সে বলে এত বছর পর আমাকে কথা বলতে শুনে তোমার কেমন লাগছে। আমি অনেক লাকি আমার সার্জারিটা সাকসেস হয়েছে। কম বয়সে এই সার্জারিটা করা আমার জন্য অনেক রিস্ক হয়ে যেত, তাই এই সময়টা উপযুক্ত ছিল সার্জারি করার। কিন্তু হেজু তুমি এখন আগের মতো কেন আছো, তুমি এখন কথা বলতে পারো, যেহেতু আমি ঠিক হয়ে গেছি। তারপর হেজু তাকে টেক্সট করে বলে তুমি তাহলে সবসময় জানতে আমি কথা বলতে পারতাম, কিন্তু তোমার জন্য আমার কথা বলা নিষেধ ছিল। ইনহা বলে হ্যাঁ, তুমি কথা বলোনি আমার জন্য। এই কথাটা জানতে পেরে হেজু ইনহার সাথে অনেক রেগে যায়, কারণ সে এত বছর ভেবে এসেছিল তার মাই হয়তো তাকে দিয়ে জোর করে এমনটা করাচ্ছে। সে একদমই জানতো না এটার পিছনে ইনহার হাত আছে। ইনহা তাকে বুঝিয়ে বলতে চায় আমি এমনটা ইচ্ছাকৃতভাবে করেছি, কারণ তখন ওই সময়টা আমি অনেক একলা পড়ে গিয়েছিলাম। আমি এই কষ্টটা একলা বয়ে বেড়াতে পারছিলাম না। আমি আমার পাশে এমন কাউকে চেয়েছিলাম যার অবস্থা আমার মতো হোক। ইনহার এই স্বার্থের কথাগুলো শুনে হেজুর খুব কষ্ট হয়। সে বলে তুমি চেয়েছিলে আমি যেন এত বছর কথা না বলি, এখন হুট করে তুমি এসে আমাকে বলছো আমি যেন কথা বলে শুরু করে দেই। কিন্তু এমনটা আর হবে না, আমি তোমার কথা মতো আর চলবো না। আমি নিজে ইচ্ছা মতো কথা বলা শুরু করব, যখন মনে হবে এটা ঠিক সময়। সে তাকে রাগে এইসব কথা বলে সেখান থেকে চলে আসে। তারপর ইনহা হেজুকে টেক্সট করে বলে হেজু আজকে তোমার কাছে আমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল, সায়রের ব্যাপারে, যেটা তোমার জানা দরকার। ইনহা হেজুকে জানায় বিয়ের আগের দিন রাতে সায়নের কাছে আমার বদলে তোমাকে জিম্মি করে রেখে যায়নি। সায়নই ছিল যে কিনা তোমার কথা আমাকে বলেছিল। সে বলেছিল যদি আমি তোমাকে দিয়ে দিই তাকে, তাহলে সে আমাকে যেতে দিবে, কারণ সে যেভাবেই হোক না কেন আমাদের ফ্যামিলির সাথে একটা কানেকশন তৈরি করতে চেয়েছিল। এদিকে সায়ন কি করবে কিছু বুঝতে না পেরে হেজু রুমে আসে। সে এদিক সেদিক সব জায়গায় সেই ফোনটা খুঁজতে থাকে। তখনই হেজু বাসায় আসে। সে বুঝতে পারে সায়ন তো আজকে বাসায় রয়ে গেছে। সে এসে দেখে সায়ন কিছু একটা খুঁজছে। সায়ন জানায় আমি আমার ফোনটা খুঁজে পাচ্ছিলাম না, তাই এদিকে এসেছি। হেজু তার ফোনে কল দিয়ে তার ফোনটা খুঁজে দেয়। তখনই সায়নের চোখ পড়ে একটা ব্যাগের উপর, যেখানে সেই ছোট নাইট ড্রেসটা রাখা ছিল, যেটা দেখে সায়ন একটা বাঁকা হাসি দিয়ে বলে আমি জানতাম না আমার হেজু এরকম টাইপের। তখনই হেজু সায়ন থেকে সেটা নেওয়ার চেষ্টা করে। এর ফলে সে সায়নের উপরে পড়ে যায়। সে সায়নের অনেকটা কাছে চলে আসে, যেমনটা আগের রাতে হয়েছিল। তখন সায়নেরও হেজুকে এত কাছে দেখে আগের দিন রাতের কথা মনে পড়ে যায়। সায়ন বলে আগের দিন রাতে কি আমাদের মধ্যে কিছু হয়েছে। এটা বলেই সে তাড়াতাড়ি করে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। তারপরেই হেজু তার খাটে ড্রয়ারে রাখা সেই ফোনটা বের করে। এদিকে সায়ন বাসা থেকে বের হয়ে এসেছিল। তখনই হেজু কিডন্যাপার সেজে তাকে কল করে। সায়ন তার কলটা ধরে বলে তুমি কিভাবে বুঝতে পারলে আমি এতক্ষণ যাবো তোমার কথাই চিন্তা করছিলাম। সায়ন আরো বলে আমরা প্রায় প্রতিদিন ফোনে কথা বলছি, কিন্তু এখনো আমার অনেক কিছু বাকি আছে তোমার ব্যাপারে জানার। হেজু বলে আমি অনেক কিছু জানতে চাই।
তাই তারা দুজন ঠিক করে তারা একজন আরেকজনকে একটা করে প্রশ্ন করবে আর সেটার উত্তর তারা সততার সাথে দিবে। হেজু বলে প্রথম কোশ্চেনটা আমি করব। তার প্রশ্ন ছিল বিয়ের আগের দিন রাতে সে ইনহার সাথে দেখা করেছে আর ইনহার সাথে হেজুকে নিয়ে একটা ডিল করেছিল, এটা কি সত্যি? সায়ান বলে হ্যাঁ। সায়ান তাকে আর কিছু বলতে দেয় না এই ব্যাপারে। সে বলে এখন আমার টার্ন। হেজুকে কেউ কি ধমকি দিচ্ছে আর তার বাবার উপর কি আসলেই কোনো অ্যাটাক করা হয়েছিল? হেজু বলে হ্যাঁ, কেউ একজন ধমকাচ্ছে, কিন্তু ব্যাপারটা পুরোপুরি এমন না। তার পরবর্তী হেজুর প্রশ্ন থাকে, তুমি কি ইনহার সাথে হেজুকে নিয়ে ডিল করে ইচ্ছাকৃতভাবে হেজুকে বিয়ে করেছো, তাকে জিম্মি করেছো? সায়ান তার কাছ থেকে জানতে চায় সে এই ব্যাপারটা কোথা থেকে জেনেছে, কিন্তু হেজু বলে তুমি প্রথমে আমার প্রশ্নের উত্তর দাও। সায়ান বলে হ্যাঁ, কথাটা সত্য। আমি ইচ্ছা করে হেজুকে বিয়ে করেছিলাম, কারণ আমার মাঝে মধ্যেই দুঃস্বপ্ন আসতো। যখন আমি ছোট ছিলাম তখন থেকে আমার মধ্যে এই জন্য অনেক অস্থিরতা কাজ করতো। কিন্তু আমি চেয়ারম্যানের ছোট মেয়েকে দেখতাম সাইন ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করতে। তাকে সেখানে দেখে আমার সব অস্থিরতা কেটে যেত। পাশের বাড়ির এই মেয়েটাকে দেখে আমি প্রতিদিন স্বস্তি পেতাম, যার এই দুনিয়াতে কেউ ছিল না আমার মতো। তার জন্য চেয়ারম্যানের বাড়ি ছিল একটা জেলখানার মতো, আর আমি সবসময় চাইতাম তাকে এই জেলখানা থেকে মুক্ত করতে। আর এর জন্য আমি সেদিন তাকে বিয়ে করতে চাই। কিন্তু আমি কখনো কল্পনা করতে পারিনি যে আমার কাছে এসে হেজু নতুন করে জিম্মি হয়ে যাবে। সে হয়তো বিয়ের পর আমার কাছে এসে নিজেকে একটি নতুন জেলখানায় খুঁজে পেয়েছে। এর জন্য হয়তো সে তোমার মতো একজন লম্পটের সাথে জড়িয়ে পড়েছে। আসলে সায়ান তাকে এমনটা বোঝাতে চাচ্ছিল যে সায়ান কিডন্যাপারকে হেজুর ক্লাবার মনে করছে, যার কারণে এই কিডন্যাপারটি হেজুর ব্যাপারে এত কিছু জানে। সায়ান বলে আমি বুঝতে পেরেছি, আমার কাছ থেকে ডিভোর্স নেওয়ার জন্য সে তোমার মতো একজনের কাছ থেকে সাহায্য নিচ্ছে। সায়ানের আরেকটা প্রশ্ন থাকে, সে জিজ্ঞেস করে হেজু কি এখনো আমার কাছ থেকে ডিভোর্স চায়, সে কি চায় আমি তাকে ছেড়ে দিই? হেজু বলে সে এই বিয়ের প্রতি নতুন করে আর কোনো আশা রাখতে চায় না। হেজু এই 3টা বছর যাবৎ এই দিনের জন্য অপেক্ষা করেছিল, হয়তো একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, সে অন্য সব বউয়ের মতো তার হাজবেন্ডের সাথে থাকবে। কিন্তু ওই দিনটা আর কখনোই আসেনি, তাই হেজু নতুন করে আর কষ্ট পেতে চায় না। সায়ান বলে যদি এমনটা হয়, হেজু এই বিয়ে থেকে আদর, সম্মান, ভালোবাসা এই সবকিছু যদি পায়, তাহলেই কি তার সিদ্ধান্ত একই থাকবে? হেজুর মনে হচ্ছিল সায়ান এই কথাগুলো তার সামনে এসে বলছে। সায়ান বলে আমি হেজুকে এখন থেকে সবকিছু দিব যেটা হেজুর প্রাপ্য, তার যতটা ভালোবাসা দরকার ততটা দিব। হেজু জিজ্ঞেস করে হঠাৎ করে তোমার মধ্যে এমন পরিবর্তন কেন আসলো? এতদিন তো তোমার হেজুর জীবন নিয়ে কোনো পরোয়া ছিল না। সায়ান বলে আমি এতদিন যাবৎ হেজুর সাথে কোনো সম্পর্ক তৈরি করতে চাইনি এই ভয়ে যে একদিন না একদিন আমার হেজুকে মুক্ত করে দিতেই হবে। হেজু বলে তুমি এটা চিন্তা করে এতদিন যাবৎ হেজুর সাথে এত খারাপ ব্যবহার করে এসেছো যাতে তোমরা ইমোশনালি অ্যাটাচ না হয়ে যাও। সায়ান বলে হ্যাঁ, কিন্তু এখন আর এমনটা হবে না। হেজু যদি চায় তাহলে আমি এই বিয়েতে এফোর্ট দিব, যেমনটা দেওয়া উচিত। সায়ান বলে আমাকে প্রমিস কর, আমি এখন থেকে এই বিয়েতে এফোর্ট দেওয়ার পর হেজুর মাইন্ডে যদি পরিবর্তন আসে, সে যদি এই ডিভোর্সটা না চায়, তাহলে তুমি আর আমাকে কল করবে না। হেজু বলে ঠিক আছে, এমনটাই হবে। তার পরের দিন আমরা দেখতে পাই তাদের পুরো টিম একটা পিকনিকের উদ্দেশ্যে বের হয়েছে। সেখানে গিয়েই তারা প্রথমে দেখতে পায় সায়ান তাদের সবার জন্য লাঞ্চ বক্স রেডি করে রেখেছে, যেটা দেখতে পেয়ে তারা সবাই অনেক অবাক হয়ে যায়। অর্থাৎ সায়ান তার কথা মতো এফোর্ট নেওয়া শুরু করছে। হেজু যখন বাসে সিটে গিয়ে বসে, তখনই তার একটা কালি সেখানে এসে বসতে চায়। সে হেজুকে একটা ড্রিঙ্কস অফার করে। তখনই সায়ান সেখানে এসে তাদের দুজনকে ঘুরতে থাকে। সায়ান সেই ছেলেটিকে বলে আমি পিছনের দিকে বসলে আমার শরীর অসুস্থ হয়ে যায়। সেই ছেলেটি তাকে সামনের দিকে বসতে বলে, কিন্তু সায়ান তাকে জোর করে পিছনে পাঠিয়ে দেয় আর তার দেওয়া ড্রিঙ্কসটাও তাকে ফেরত দিয়ে দেয়। সে বলে খালি পেটে এগুলো খাওয়া একদমই ঠিক না। হেজু তার এমন কেয়ার দেখে অবাকই হচ্ছিল। পরের দিকে আমরা ইউরি আর জংইনকে দেখতে পাই একটা সুপার মলে। তারা অনেক খাবার দাবার কিনছিল বাচ্চাদের জন্য। তারা সেই অনাথ আশ্রমে আবার ভিজিট করে, যাতে সেই নিখোঁজ বাচ্চাদেরকে নিয়ে কোনো প্রমাণ পেতে পারে। ইউরি সেখানে যাওয়ার পর সব বাচ্চারা একে একে তার কাছে এসে তার থেকে অটোগ্রাফ নিচ্ছিল, কারণ তাকে নিউজ অ্যাঙ্কার হিসেবে টেলিভিশনে দেখা যায়। সেখানে থাকা সব বাচ্চারা এটাই মনে করছিল সে হয়তো জংইউনের গার্লফ্রেন্ড। তারপর সে জংইউনের সাথে বাচ্চাদের অনেকগুলো ছবি দেখতে পায়, তার থেকে সে বুঝতে পারে জংইউন মাঝে মধ্যে এখানে আসে। তারপরে তারা দুইজন সেখানে গিয়ে জানতে পারে যেই সকল বাচ্চা এখন পর্যন্ত নিখোঁজ হয়েছে তাদের পরিবারে এমন কেউই ছিল না যে তাদের খোঁজ করবে। ইউরির খুব খারাপ লাগে এইটা ভেবে যে এতগুলো বাচ্চা হারিয়ে গেল, কিন্তু তাদেরকে মনে করার মতো কেউই নেই। তখন জংইন বলে আমার তাদের সবাইকে মনে আছে, এদের সবার সাথে আমি কখন কি খেলেছি সবকিছু আমার মনে আছে। সবাই তাদেরকে ভুলে গেলেও আমি তাদেরকে মনে রেখেছি। তারপর সেই ন্যানি থেকে সে জানতে পারে 3টা বাচ্চা না 4টা বাচ্চা হারিয়েছে, যার ব্যাপারে জগিন জানতো না। এদিকে আমরা সেই কিডন্যাপারকে দেখতে পাই, যেখানে তার কাছে একজন টেস্ট করে বলে প্ল্যানে কিছু পরিবর্তন এসেছে, আজকেই হবে ডি ডে।
এখন এটার মানে কি এটা আমরা পরেই জানতে পারবো। এদিকে বাস দিয়ে যাওয়ার সময় হেজু আর সায়ানের মধ্যে কিছু কিউট মোমেন্ট দেখতে পায়। হেজু সায়ানের শোল্ডারে ঘুমিয়ে পড়ে। সায়ান চাচ্ছিল পর্দাটা টেনে দিতে যাতে তার চোখে আলো না পড়ে। তখনই তার কালিগের ফোনে রিংটোন বাজায়। সে হেজুর কাছ থেকে দূরে সরে যায়। সায়ান খুব ভালোভাবে লক্ষ্য করছিল তার কালিগ তার বউকে কিভাবে ট্রিট করে। তার কালিগ তাকে বলে, যখন আমি আমার বউকে খুব ভালোবাসি তখন এটা প্রকাশ করতে লজ্জার কি আছে। আমি মনে করি এমনটা করলে আরো সম্পর্ক মধুর হয়। পরের দিকে দেখতে পাই তারা সবাই একটা কম্পিটিশনে পার্টিসিপেট করেছিল, যেহেতু তারা পিকনিক করতে এসেছে। প্রথমে এমনটা ঠিক করা হয় যে স্পোক্স পার্সনদের একটা আলাদা টিম থাকবে আর ইন্টারপ্রিটারদের আলাদা একটা টিম থাকবে, অর্থাৎ যার ফলে সায়ানকে হেজোর বিপক্ষে খেলতে হবে। কিন্তু সায়ান এটা মানে না, সে বলে নতুন করে টিম তৈরি করতে। তার কথার উপরে তার কারিগরি কিছু বলা থাকে না। সে গিয়ে হেজুর সাথে টিম আপ করে। সায়ান বলে এই খেলাটা জেতার পর তারাই ডিসাইড করবে তারা কি গিফট নিবে। তার কালিগ বলে আচ্ছা ঠিক আছে, এমনটাই হবে। খেলার শুরুতে সায়ান প্রথমে হেজুকে আন্ডার এস্টিমেট করছে। সে হেজুকে বলে আমি যেমনটা বলি তেমনটা করবে, কিন্তু সে এইটা বলে সে নিজেই নাস্তানুবোধ হয়ে ফিরে আসে। তার পরের দিনে হেজু বলে আমি আগে যাব আর তুমি আমাকে ফলো করবে। হেজু গিয়ে প্রথমে খেলাটা শুরু করে। সায়ানও বুঝতে পারে সে ঠিক কত সেকেন্ড পর পর উপরে লাফ দিচ্ছে। এভাবে তারা খুব সুন্দরভাবে এই দানটা পার করে। এদিকে আমরা জংইউ আর ইউরিকে দেখতে পাই। সেই চতুর্থ ছেলেটা যে সর্বশেষ নিখোঁজ হয়েছে, তার একটা বড় ভাইও ছিল সেই অনাথ আশ্রমে। তাই তারা সেই ভাইয়ের খোঁজে বের হয়। হয়তো সেই ভাইটা তার ছোট নিখোঁজ ভাইয়ের খোঁজ করার চেষ্টা করেছে। তারা দুইজন তার কাছে এই আশায় যেতে চায়, যদি তার কাছে সেই কিডন্যাপারের কোনো প্রমাণ থেকে থাকে। সেই আশায় তারা সেই ভাইয়ের কাছে যেতে চায়। কিন্তু তারা সেই ভাইটাকে কিভাবে খুঁজে বের করবে, কারণ সবগুলো পেপারসের ডিটেলসই অনেক পুরনো। তাই তারা দুইজন তাকে প্রথমে খুঁজে পড়তে লেগে পড়ে। এদিকে সায়ান আর হেজু খুব সুন্দরভাবে টিম আপ করে সবগুলো গেম জিতে যায়। সায়ান গেমটা জেতার পর অনেক এক্সাইটেড হয়ে হেজুকে কোলে তুলে নেয়, যেটা দেখে আশেপাশে সবাই অনেক কনফিউজড হয়ে যায়, কারণ তারা তো জানে সায়ানের আসল বউ হেজুর বড় বোন ইনহা। যাই হোক, তার কালিগটা এসে তাকে জিজ্ঞেস করে সে প্রাইজ হিসেবে কি চায়। সায়ানের ইচ্ছা ছিল সেই গেমটা জিতার পর তাদের দুজনের একসাথে একটা সুন্দর ছবি তোলা হোক। তারপরে দেশে দেখতে পাই তারা সবাই মাউন্টেনে হাইকিং করতে বের হয়েছে। তারা সবাই তাদের দুজনের পিছনে পিছনে তাদের দুজনকে নিয়ে গসিপ করছিল, কারণ তাদের দুজনের মধ্যে একটা স্পেশাল কানেকশন স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছিল। এইসব কথা শুনে তার কালিগ বলে আমরা সবাই জানি সায়ান কেমন, তাকে নিয়ে এইসব উল্টাপাল্টা কথা চিন্তা করা আমাদের উচিত না। তারা সবাই তার কথার বিরোধিতা করে বলে তুমিই তো বলেছিলে সেই ইন্টারভিউর দিন থেকে তাদের দুজনের মধ্যে একটা কানেকশন তুমি দেখতে পাচ্ছ। যাই হোক, এদিকে আমরা সায়ান আর হেজুকে একসাথে দেখতে পাই। একটু পরেই শীত পড়তে পারে আর হেজু তার সাথে বেশি জামা কাপড় নিয়ে আসেনি। তাই সায়ন তার জ্যাকেটটা খুলে তার কোমরে বেঁধে দেয়। এরপর তারা সবাই একে একে তাদের ডেস্টিনেশনে চলে আসে। তারপর তারা সবাই একসাথে মিলে একটা টিমের মতো করে ছবি তোলে। তখনই সেখানে থাকা কয়েকজন লোক সায়ানকে দেখে চিনে ফেলে। তারা সবাই বলছিল সায়ান তো বাস্তবে দেখতে অনেক হ্যান্ডসাম, আর মুহূর্তের মধ্যে তার সাথে ছবি তোলার জন্য একটা হট্টগোল লেগে যায়। এইসবের ফলে হেজু কিছুটা পিছনের দিকে সরে আসে। তারপরেই একটা মহিলা চিৎকার করে বলে এই মাত্র একটা মেয়ে এখান থেকে পড়ে গেছে। সায়ান এটা জানতে পারে হেজুকে খোঁজে, কিন্তু সে হেজুকে তাদের মধ্যে খুঁজতে পারে না, বুঝতে পারে হেজু এখান থেকে পড়েছে। তারপরে দেশে দেখতে পায় তাদের টিমের সবাই হেজুকে নিয়ে অনেক টেনশন করছে। আর এদিকে সায়ান তো অস্থির হয়ে উঠেছে। সে সব ধরনের চেষ্টা করছে হেজুকে খুঁজে বের করার জন্য। সে একা একা কিছুটা নিচ পর্যন্ত গিয়েছিল। সবাই বলছিল তার এত বড় একটা ঝুঁকি নেওয়া একদমই ঠিক হয়নি। সায়ান উপরে এসে বলে আমি নিচে গিয়ে একটা বড় গাছের ডাল ভাঙা দেখলাম। তার মানে হেজু পড়ার সময় সেই গাছের ডালের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়েছে। তখনই সায়ান বলে আমার এই জ্যাকেটটা হেজু এতক্ষণ যাবৎ পড়েছিল, আপনারা এটা ব্যবহার করে রেস্কিউ ডগের সাহায্যে হেজুকে তাড়াতাড়ি খুঁজে বের করার চেষ্টা করুন। তারা সবাই হেজুকে অনেক কল করছিল, কিন্তু তার ফোন বন্ধ দেখাচ্ছিল। এভাবে তাকে খুঁজতে খুঁজতে রাত হয়ে যায়। আমরা দেখতে পাই হেজুর জ্ঞান ফিরেছে। তখনই তার মনে পড়ে সে যখন সেখান থেকে কিছুটা সরে গিয়েছিল তখন সেখান থেকে হঠাৎ করে কেউ এসে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এখন আমার এই পর্যায়ে ডোজিকে মনে হচ্ছে সে হয়তো তাকে ধাক্কা দিয়েছে, আর সেই হয়তো তখন সেই কিডন্যাপারকে টেক্সট করেছিল। এটা শুধু আমার একটা ধারণা মাত্র। বর্তমানে হেজু মনে করতে পারছিল না কে তাকে ধাক্কা দিয়েছে। তখনই সে তার ফোনটা চেক করে, কিন্তু পড়ে যাওয়ার কারণে সে ফোনটা নষ্ট হয়ে গেছিল। তার মনে পড়ে তার ব্যাগে তো সেই কিডন্যাপারের ফোনটাও ছিল। হেজু সেই ফোনটা দিয়ে ইমার্জেন্সি নাম্বারে কল করে, কিন্তু কোনো নাম্বারই সেই ফোন থেকে কল যাচ্ছিল না। তখন তার মনে পড়ে কিডন্যাপার বলেছিল এই ফোনটা বিশেষভাবে শুধুমাত্র সায়ানের নাম্বারের সাথে কথা বলার জন্য বানানো হয়েছে, অর্থাৎ এই ফোন থেকে সায়ান ছাড়া আর কারো কাছে কল যাবে না। সে এটা বুঝতে পেরে ব্যথায় কাতরাতে থাকে। এদিকে সায়ানকে দেখতে পায় সায়ানের কাছে বিভিন্ন জায়গা থেকে কল আসে, মিডিয়া পর্যন্ত এই কথাটা ছড়িয়ে পড়েছে। কিন্তু সায়ান সবাইকে বলে দেয়
কেউ যেন তাকে কল না করে, কারণ এতে করে হেজু যদি তাকে কল করে তাহলে ব্যস্ত পাবে। হেজু কোনো মতে সায়ানের দেওয়া সেই জ্যাকেটটা পরে। হেজু বলে, কেউ কি আমাকে খুঁজতে আসছে না? আমি কারো শব্দ পাচ্ছি না কেন? আর এইটাই কি ভাগ্যে ছিল? এভাবেই কি আমি সায়ানের কাছে ধরা পড়বো? আমি হয়তো আমার পাপের শাস্তিগুলো পাচ্ছি। হেজু অনেকবার চিন্তা করে সে সায়ানকে কল করবে না, কিন্তু সে এত ব্যথা সহ্য করতে পারছিল না। সে কোনোমতে সায়ানকে কল করে, কিন্তু মনে মনে চাচ্ছিল না যে সায়ান সেই কলটা ধরুক। সায়ান হেজুর কলটা পেয়ে তাড়াতাড়ি করে তা রিসিভ করে আর অজান্তেই হেজু বলে প্রথমে ডাক দেয়, তারপরেই বলে ওঠে কিডন্যাপার 406। হেজু এখন কেমন আছে? তার থেকে এই কথাটা শুনে হেজু মনে করে সায়ান হয়তো ভাবছে সেই কিডন্যাপারটা এখন আমার সাথেই আছে। হেজু বলে, তুমি বলেছিলে তোমাকে তখনই কল কর যখন অনেক প্রয়োজন হবে, আর এর জন্য আমি তোমাকে কল করেছি। তুমি এসে তাড়াতাড়ি করে হেজুকে নিয়ে যাও। সায়ান তাকে ধন্যবাদ জানায় তাকে কল করার জন্য, আর জিজ্ঞেস করে হেজু এখন কোথায় আছে। হেজু বলে, আমি বুঝতে পারছি না কোথায় আছে। সায়ান বলে, আমার কথা খুব ভালোভাবে শোনো। আমি হেজুর ব্যাগে অনেক কিছু রেখেছি। সেখানে একটা ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য স্পার্কিং ফ্লেয়ার রাখা আছে। সেটা যদি সে একবার ধরে আকাশে ছুড়ে দিতে পারে তাহলে তারা খুঁজে বের করতে পারবে সে কোথায় আছে। সায়ান তাকে বারবার বলছিল তার ব্যাগ থেকে সেটা বের করতে। সায়ান বলে, আমি জানি না এখন হেজুর কি অবস্থা, কিন্তু আমার প্রত্যেকটা মুহূর্ত শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। আমি হেজুর কথা চিন্তা করে মরেই যাচ্ছি। আমি জানি হেজু একটা উপায় বের করতে পারবে। সে এইসব বলে হেজুকে মোটিভেট করে। হেজু খুব কষ্টে তার ব্যাগ থেকে সেটা বের করে। সায়ান হেজু চিন্তা কান্না করছিল। সে বলে, আমার হেজুর হয়তো অনেক ঠান্ডা লাগছে। আমি তাকে যে জ্যাকেটটা দিয়েছিলাম সেটা কি সে পরেছে? তখনই সে আকাশে সেই আলোটা দেখতে পায়। সায়ান বলে, আমি হেজুর সংকেত পেয়ে গেছি। আমি খুব তাড়াতাড়ি হেজুর কাছে আসছি। সায়ান দৌড়াতে দৌড়াতে হেজুর দিকে আসতে থাকে আর হেজুকে বলে সে যেন ফোনটা না কাটে, আর হেজুকে বলতে বলে সে যেন তার চিন্তা না করে, সে এখনই তার কাছে আসছে। আর এইখানেই এই এপিসোডটা শেষ হয়। এপিসোডের শেষে আমরা জানতে পারি সেদিন রাতে সায়ন ড্রাঙ্ক অবস্থায় হেজুকে প্রপোজ করেছিল। সে বলেছিল, হেজু আমি তোমাকে খুব পছন্দ করি। আর এর জন্য পরের দিন সকালে হেজু মুচকি মুচকি হাসছিল। হেজু এই কথাটা শুনে তাকে জড়িয়ে সেখানেই শুয়ে পড়ে। এপিসোড 7 নেক্সট ফ্রাইডে রিলিজ হবে। আমি চেষ্টা করবো স্যাটারডে এপিসোড 7 এক্সপ্লেন করে দিয়ে দিতে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে এটা